इंग्लिशे एक कन्फ्यूजन काटाते ना काटातेई आरेकटा कन्फ्यूजन सामने चले आसছে प्रॉब्लेमेर पर प्रॉब्लेम देखছো যে একটা জায়গায় সাবজেক্ট আছে প্লুরাল ফর্ম তো সেই অনুযায়ী লিখতে যাচ্ছো কিন্তু দেখা যাচ্ছে না এখানে তো প্লুরাল ফর্ম অনুযায়ী হবে না সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী যেরকম অক্সিলারি ভার্ব বসে সেরকম সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে আবার যেখানে হয়তো সিঙ্গুলার আছে সেই অনুযায়ী সেখানে রুলটা ফলো হচ্ছে না সেখানে কিন্তু প্লুরাল ফর্মের ক্ষেত্রে যেরকম ধরনের ভার্ব হয় সেরকম ধরনের হচ্ছে এই সমস্ত বিভিন্ন রকমের কনফিউজিং ম্যাটারগুলো আমাদের মাথাটাকে পুরো একেবারে বলতে পারো গুলিয়ে দিচ্ছে আমরা বুঝে উঠতেই পাচ্ছি না যে কিভাবে ইংলিশটাকে ইজিলি অ্যাবজর্ব করতে পারি বুঝতে পারি অনুধাবন করতে পারি এই সেন্সটাকে আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি কিভাবে সমস্যাটা থেকে বেরোতে পারি তার জন্যই আজকের এই ক্লাসটা যেখানে আমি আজকে ডিসকাস করতে চলেছি তোমাদের রিকোয়েস্টে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট okay so friends this is Amit welcome to my channel Readersdom and today I'm going to discuss this amazing concept subject verb agreement see the thing is that এখানে আমরা কিছু বেঙ্গলি লাইনস দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল যেরকম তোমরা দেখো আমি যেভাবে সিম্পলি ট্রান্সলেট করি সেরকম ভাবেই ট্রান্সলেট করব আর তার মধ্যে দিয়ে কনসেপ্টগুলোকে ছোট ছোট ব্যাপারগুলোকে বুঝে নেব ওকে তো প্রথম লাইনটায় আসার আগে একটা কথা বলে দিই প্রথমে এই টার্মটাকে একটু রিয়েলাইজ করে নাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেটা কি সাবজেক্ট একটা ভার্ব একটা এদের দুইয়ের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকে সেই অনুযায়ী ভার্বের হেরফের হয় সাবজেক্টটা কীরকম আছে সেই অনুযায়ী ভার্ব তার ফর্ম চেঞ্জ করে কোথাও হয়তো ভার্বের সাথে এস যোগ হয় কোথাও এস যোগ হয় না কোথাও দেখা যায় ইজ ব্যবহার হচ্ছে কোথাও বা ব্যবহার হচ্ছে অ্যাম কোথাও আসছে আর তো কোথাও আসছে ইজ এরকম আসছে কোথাও বা পাস্টে ওয়াজ আসছে আবার ওয়্যার হচ্ছে হ্যাভ হ্যাজের ব্যবহার হচ্ছে এরকম নানা রকম ব্যাপার আছে কোথায় কোনটা কিভাবে হচ্ছে কোন সেন্সে হচ্ছে এই টাইপের কিছু নির্দিষ্ট রুল বলতে পারো রুল সেটেল হয়ে আছে যেরকম ধরো কোনো একটা তুমি বলতে গেলে একটা কারোর কাছ থেকে কিছু একটা রেন্টে নিয়েছো একটা ঘর ধরো রেন্টে নিয়েছো তো রেন্টে নেওয়ার সময় এগ্রিমেন্ট পেপারে সাইন করো যে এই দিনের জন্য নিচ্ছি এই রুলগুলো আমি মানবো আপনারা এই কথাগুলো আমার তরফ থেকে আমি বলছি আপনারা এগুলো শুনবেন এরকম সব ব্যাপার তো সেই জিনিসটাই কিন্তু একরকম যেন সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে এরা দুজনে মিলে বসে এক জায়গায় সেটেল করেছে এই হচ্ছে এগ্রিমেন্ট যে পেপারে আমরা দুজনেই সাইন করব তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই জিনিসটাকে বুঝে নিতে পারি ওকে তো এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে বিশেষ কিছু রুলস আছে যেগুলো মাথায় রেখে আমরা কাজগুলো করলে অনেক ইজিলি আমরা বিভিন্ন সমস্যাকে কাটিয়ে উঠতে পারি সেটাই এখানে আমরা এই লাইনের ট্রান্সলেশনের মধ্যে দিয়ে বুঝে নেব প্রথম লাইনটা লক্ষ্য করো আমার মতো লোক সবসময় সত্যি কথা বলে এখানে দুটো আইডেন্টিটি রয়েছে দু ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে একটা বলতে পারি যে আমরা এখানে এই যে আমার এটা একটা আর একটা হলো লোক তাই তো দুটো বিষয় আছে এবার প্রশ্ন উঠতে পারে তাহলে আমরা যে লাইনটা লিখবো এটা কি প্লুরাল সাবজেক্ট এরকম ভেবে লিখবো নাকি সিঙ্গুলার সাবজেক্ট এটা ভেবে লিখবো এখানে দেখো যে বিষয়টা এই মতো জাতীয় সেন্সটা থাকছে যখন এরকম অর্থ থাকে তখন সেই ক্ষেত্রে যখন দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে তা সত্ত্বেও একজনকে ইন্ডিভিজুয়াল একটা ক্যাটাগরিকে আমরা ধরবো তো সেই সেন্স থেকে লিখতে হবে এবার প্রশ্ন আসলো যে তাহলে কার পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে অ্যাকচুয়ালি যার মতো বলা হয়েছে তার পয়েন্ট অফ ভিউ থেকে লিখলে ভুল হয়ে যাবে অন্য যে বিষয়টা সেটার পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে অর্থাৎ এখানে কার মতো না এখানে আমার মতো তাহলে আমার মতো যখন তাহলে ওইটার পয়েন্ট অফ ভিউ থেকে আমি লাইনটাকে সেট করব না বাকি যে বিষয়টা আছে সেটাকে মাথায় রেখে আমি লাইন সেট করব তাহলে কেমন হবে আমার মতো যেহেতু বলছি তাই এই যে লোক বলা হয়েছে এটাকে দিয়ে শুরু করতে হবে লোক মানে আ পারসন সেটা লিখব সবার প্রথমে আ পারসন দিলাম আ পারসন কার মতো পারসন না আমার মতো পারসন লাইক মি লাইক শব্দটা আমরা মতো সেন্সে ব্যবহার করি আ পারসন লাইক মি এবার কি দেখো লেখা আছে সত্যি কথা বলে কিন্তু তার আগে আছে সব সময় এইটা আমাদের লিখে নিতে হবে সব সময় সেন্সে আমরা অলওয়েজ লিখব সেটা এবার লাস্টে এসো লেখা আছে সত্যি কথা বলে সবসময় সত্যি কথা বলে তো এখানে সত্যি কথা বলে সেন্সে কি লিখব কথা বলে মানে টেল ভার্বের ব্যবহার করতে পারি এখানে বুঝতে হবে এই যে টেল ভার্বটা আমি লিখছি এটা কোন সেন্স থেকে লিখব এটা কি মেয়ের পয়েন্ট থেকে লিখব নাকি পার্সনের পয়েন্ট থেকে লিখব মেয়ের পয়েন্ট থেকে লেখার তো প্রশ্নই ওঠে না মি তো এখানে সাবজেক্টই নয় সাবজেক্ট এখানে কে পার্সন
তাহলে সাবজেক্ট যেহেতু পার্সন, তাই জন্য এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই ভার্বের সাথে আমরা এস জুড়ে দেবো। আ পার্সন লাইক মি অলওয়েজ টেলস, অলওয়েজ টেলস কি, অলওয়েজ টেলস কি হবে না, সত্যি কথা, দ্য ট্রুথ হলো। আ পার্সন লাইক মি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। তাহলে এই যে সেন্সটা যখন দেখবে এরকম লাইক দিয়ে বলছে, ওই অংশটাকে ফোকাসে রাখবে না যখন ভার্বটাকে তুমি তৈরি করবে বা ভার্বটাকে তুমি ইউজ করবে। পরের লাইনটা দেখো, 5 কিলোমিটার অনেক লম্বা রাস্তা, একটা ডিস্ট্যান্স বলা হয়েছে, তো সেই সেন্স থেকে ট্রান্সলেট করি আমরা 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার্স, 5 কিলোমিটার্স অনেক লম্বা রাস্তা মানে হয় অনেক লম্বা রাস্তা। তো এই হয় সেন্সে আমরা তো অ্যাম, ইজ বা আর এর ব্যবহার করতে পারি। এবার এখানে আমরা কোনটা লিখব, যেহেতু এখানে কিলোমিটার্স আছে তাহলে কি আমরা আর লিখব নাকি ইজ লিখব, কি লেখা যায়? অ্যাকচুয়ালি যখন ডিস্টেন্স বোঝাবে তখন সেক্ষেত্রে প্লুরাল ফর্ম ধরবে না, সিঙ্গুলার সেন্সে ধরতে হবে। তো 5 কিলোমিটার্স ইজ হবে, ওকে, ইজ অনেক লম্বা রাস্তা, ইজ আ ভেরি লং রাস্তা সেন্সে ডিস্টেন্স বলতে পারি, ইজ এ ভেরি লং ডিস্টেন্স হলো। তো এখানে খেয়াল রাখবে যখন এরকম ডিস্টেন্স বোঝাবে সেখানে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করবে, প্লুরাল কিন্তু হবে না। পরেরটা দেখো, দলটা এখন মাঠে প্র্যাকটিস করছে, দলটা এখন মাঠে প্র্যাকটিস করছে। এই যে দলটা এখন মাঠে প্র্যাকটিস করছে, দল, তো দল মানে তো অনেকগুলো লোক, তাই না? তা সত্ত্বেও এটা কিন্তু প্লুরাল ফর্ম সেন্স হিসেবে আমরা ধরবো না, এটাকে সিঙ্গুলার পয়েন্ট থেকে ধরতে হবে, এটা একটা কালেকটিভ নাউন, ওকে। তো সেই অর্থে দলটা নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই জন্য দ্য টিম এখন মাঠে প্র্যাকটিস করছে। এই প্র্যাকটিস করছে এইটা আমাকে লিখতে হবে, তো তার মানে প্রেজেন্ট টেন্সে কন্টিনিউ হচ্ছে, যেহেতু কাজটা চলছে বর্তমানে, তাই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। দ্য টিম ইজ প্র্যাকটিস করছে, তো প্র্যাকটিসের সাথে আইএনজি জুড়ে দাও, ইজ প্র্যাকটিসিং। দ্য টিম ইজ প্র্যাকটিসিং এখন মাঠে, তো প্র্যাকটিসিং অন দ্য গ্রাউন্ড এখন, নাও হলো। দ্য টিম ইজ প্র্যাকটিসিং অন দ্য গ্রাউন্ড নাও। এইখানে এই যে লাইনটা, এই প্র্যাকটিসিংয়ের ব্যবহারটা হলো, দেখো এখানে এস এসছে, খেয়াল রেখো যখন আমরা আমেরিকান স্পেলিং করি তখন সেখানে সি ব্যবহার করি, আর ব্রিটিশ স্পেলিংয়ে আমরা এস ব্যবহার করি যখন ভার্ব অ্যাপ্লাই করাতে চাই। কিন্তু যখন নাউন সেন্সে অ্যাপ্লাই করি তখন অবশ্যই ব্রিটিশ বলো বা আমেরিকান বলো, বোথ ক্ষেত্রেই দেখা যায় ওখানে সি ব্যবহার হচ্ছে, PRACTICE, এটা ব্রিটিশ এবং আমেরিকান বোথ ক্ষেত্রেই নাউন সেন্সে অ্যাপ্লাই হয়, কিন্তু যেই হয়ে যায় ভার্ব তখন ব্রিটিশ স্পেলিংয়ে এস ব্যবহার হয়। পরেরটা দেখো, তার পরিবার অনেক দিন ধরে এখানে থাকে, তার পরিবার অনেক দিন ধরে এখানে থাকে। এই ঠিক আগেরটার মতনই, যেমন টিম এখানে সিঙ্গুলার হয়েছে, এখানে পরিবার ফ্যামিলি লোকজন থাকলেও ওটা কিন্তু একটা ইউনিট হিসেবে ধরা হবে, সিঙ্গুলার। তার পরিবার, তাহলে তার সেন্সে হিজ লিখলাম, হিজ ফ্যামিলি অনেক দিন ধরে এখানে থাকে। তো অনেক দিন ধরে এখানে থাকে মানে এখানে ওরা রয়েছে এরকম সেন্সে, তো সেই অর্থে এখানে প্রেজেন্ট পারফেক্টে আমরা লিখতে পারি হিজ ফ্যামিলি হ্যাজ। এখানে কিন্তু কোনোভাবেই হ্যাভ হবে না, হ্যাজ বসবে। হিজ ফ্যামিলি হ্যাজ লিভড এখানে থাকে, তো লিভড হিয়ার, এখানে সেন্সে হিয়ার বসলো, হ্যাজ লিভড হিয়ার অনেক দিন ধরে, ফর আ লং টাইম। হিজ ফ্যামিলি হ্যাজ লিভড হিয়ার ফর আ লং টাইম। এখানে দেখো ফ্যামিলি হওয়া সত্ত্বেও সিঙ্গুলার হিসেবে হ্যাজ বসেছে, তো ফ্যামিলি, টিম এগুলো সব সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয়, সেই অনুযায়ী ভার্বটা কিন্তু ইউজ হয়, খেয়াল রেখো। পরেরটা দেখো কি বলা হচ্ছে, প্রত্যেকে নিজের কাজ করেছে, প্রত্যেকে নিজের কাজ করেছে, করেছে বলা হয়েছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্টের সেন্স আছে, সেই অনুযায়ী লিখবো করেছে, খেয়েছে, গিয়েছে। এখানে দেখো বলা হয়েছে প্রত্যেকে, প্রত্যেকে সেন্সে আমরা কি বলতে পারি, এভরিওয়ান, সেটা লিখবো এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি। মনে রাখবে এগুলো সবই কিন্তু সিঙ্গুলার সেন্সে আমরা ধরি, ওকে। তো এভরিওয়ান প্রত্যেকে নিজের কাজ করেছে, এভরিওয়ান হ্যাজ ডান, এভরিওয়ান হ্যাজ ডান। এবার কি
নিজের কাজ করেছে, প্রত্যেকে তার নিজের কাজ করেছে, তো এরকম সেন্সে আমরা দেয়ার শব্দটা ব্যবহার করতে পারি। দে শব্দটার পজেসিভ ফর্ম দেয়ার, দেয়ার নিজের কাজ, তো দেয়ার ওন কথাটাও জুড়তে পারো এখানে, ওয়ার্ক হলো। এভরিওয়ান হ্যাজ ডান দেয়ার ওন ওয়ার্ক। ওকে, তো এখানে হ্যাজের যে ব্যবহারটা হলো এভরিওয়ান শব্দের পাশে, এভরিওয়ান সিঙ্গুলার সেন্সে ধরা হলো। পরেরটা দেখো, কেউই এখনো আসেনি, কেউই এখনো আসেনি, কেউ আসেনি, কেউ না, এরকম সেন্সে নোবডি, নোবডিটাও অবশ্যই সিঙ্গুলার সেন্সে ধরা হয়। তো নোবডি সিম্পল প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে লাইনটা বলা হচ্ছে। তো নোবডি এখনো আসেনি, তো নোবডি হ্যাজ অ্যারাইভড, এখানে প্রেজেন্ট পারফেক্ট হলো, অ্যারাইভ মানে আসা, সেটা থার্ড ফর্ম হয়ে গেল। নোবডি হ্যাজ অ্যারাইভড এখনো, সেই সেন্সে লেখো ইয়েট, নোবডি হ্যাজ অ্যারাইভড ইয়েট। তাহলে নোবডির পরেও দেখতে পেলাম হ্যাজ বসলো, ঠিক যেরকমটা এভরিওয়ানের পরে হয়েছে হ্যাজ, একই ম্যাটার। পরেরটা, তাহলে এখান থেকে বাই দ্য ওয়ে কী কী কনসেপ্ট আসলো, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি, সব যখন দেখবে সিঙ্গুলার সেন্সে লিখে দাও। ওকে, অসুবিধা নেই। কি বলছে পরের লাইনটা, 1/4 ছাত্র এখনও উপস্থিত হয়নি। এই হয়নি, যায়নি এরকম কথা যখন বলে তখন প্রেজেন্ট পারফেক্ট করি, তো সেই সেন্সে আমরা লাইনটা লিখব। তো 1/4 মানে কি 1/4, 1/4, 1/4 ছাত্র এখনো উপস্থিত হয়নি, 1/4 কিসের, স্টুডেন্টের, সেটা লিখতে হবে। 1/4 অফ দ্য স্টুডেন্টস, ছাত্রের 1/4 এখনো উপস্থিত হয়নি। এবার প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী এবার বলো দেখি এখানে আমরা হ্যাজ লিখবো না হ্যাভ লিখবো? খুবই সিম্পল, এখানে আমরা হ্যাজ লিখবো। কেন বলো তো? এই জন্য, কারণ এখানে স্টুডেন্টস থাকলেও কনসেপ্টটা আমার এটা নয়, কনসেপ্টটা হচ্ছে আমার এই যে অংশটা এখানে বলা হচ্ছে 1/4, 1/4 ভাগ, 1/3 ভাগ ইত্যাদি ইত্যাদি যা করি আমরা, এরকম যে পার্টটা থাকবে এই সেকশন অনুযায়ী যখনই দেখবে এরকম দিয়েছে সেক্ষেত্রে এটাকে সিঙ্গুলার সেন্সে ধরবে এবং সেই মতন লিখবে। তো 1/4 অফ দ্য স্টুডেন্টস হ্যাজ উপস্থিত হয়নি, তো হ্যাজ নট অ্যারাইভড এখনো ইয়েট হলো। 1/4 অফ দ্য স্টুডেন্টস হ্যাজ নট অ্যারাইভড ইয়েট। তাহলে 1/4 এরকম যেই থাকবে দেখব তখন সেক্ষেত্রে আমরা হ্যাজ এরকম মানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরে ওটাকে আমরা সেই মতন ভার্ব অ্যাপ্লাই করব। ওকে, পরেরটা দেখো, টাকা আর সময়ই সব কিছু, টাকা আর সময়ই সব কিছু। এখানে এই টাকা একটা ইউনিট আর একটা সময় একটা ইউনিট, এই সেন্স থেকে এটা আমরা করব। এটা একটু কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, কেন কন্ট্রোভার্সিয়াল আমি পরে বলছি, ট্রান্সলেট করে নিই। টাকা তো সেই অর্থে মানি, আর সময় অ্যান্ড টাইম সব কিছু, এরা যেহেতু দুটো ডিফারেন্ট কনসেপ্ট সেই জন্য মানি অ্যান্ড টাইম, আর এটাকে আমরা কম্বিনেশন হিসেবে ধরলাম না, এটা একটা ইউনিট হিসেবে ধরলাম না, কারণ দুটো ডিফারেন্ট পয়েন্ট। মানির গুরুত্ব একরকম, টাইমের গুরুত্ব একরকম, দুটোকে একটা পাত্রে আমরা নিয়ে রাখতে পারবো না। টাইম অনেক বেশি পাওয়ারফুল, মানি সেই তুলনায় অবশ্যই কম পাওয়ারফুল। তো সেই সেন্স থেকে আমরা যদি পয়েন্টটাকে জাজ করি তাহলে দুটো ডিফারেন্ট ইউনিট হচ্ছে, ওইভাবে জাজ করাটা সঠিক নয়, যেটা কম্বিনেশন। যেমন আমরা ব্রেড অ্যান্ড বাটার করি, একসাথে কম্বিনেশন হিসেবে ধরা হয়, দুটোই ডিফারেন্ট হলেও দুটোকে একসাথে যেহেতু মানে কাজটা চলে, দুটোই একসাথে আমরা খাই, তাই একটা ইউনিট হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে সিঙ্গুলার হতে পারে। কিন্তু এক্ষেত্রে এটা ডিফারেন্ট আইডেন্টিটি হওয়ার কারণে এটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, এবং ডিফারেন্ট কনসেপ্ট থেকে এদের আমরা বুঝি বলে এটা টোটালি কিন্তু প্লুরাল ফর্ম হিসেবে ধরতে হবে, মানে দুটো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে সাবজেক্ট সেকশানে আমরা প্লুরাল ফর্ম হিসেবে ধরবো, এটাকে সিঙ্গুলার ধরবো না। তাই মানি আলাদা, টাইম আলাদা, আর সব কিছু এভরিথিং। এভরিথিং। তো এবার এই লাইনটার মধ্যে কন্ট্রোভার্সি কোন ব্যাপারটা? কন্ট্রোভার্সি হচ্ছে এইখানেই রয়েছে, যে এইখানে যে মানি এবং টাইমের মধ্যে যে কম্বিনেশনটা, অনেকের মতে অনেক ক্রিটিকরা মনে করে যে এরকম ধরনের ইউনিট হিসেবে যখনই দেখানো হবে এটাকে একটাই সিঙ্গেল ইউনিট ধরা উচিত, সেটা যাই হোক না কেন। তো সেই সেন্স থেকে এখানে যদি আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করি তাহলে সেটা কিন্তু ভুল হবে না। এবার
এইটা বেসিক্যালি এরকম পয়েন্ট থেকে আমরা ধরে নিতে পারি যে যদি এর আগে অন্য কোনো লাইন থাকে সেই লাইন অনুযায়ী আমরা জিনিসটাকে বুঝছি, সেখানকার কনটেক্সটের ভিত্তিতে হয়তো এটাকে ইউনিট হিসেবে ধরা যেতে পারে, তাহলে আমরা এটা সিঙ্গুলার হিসেবে ধরতে পারি। কিন্তু যেটা বেসিক পয়েন্ট, দুটো জিনিসের মধ্যে যদি হিউজ ডিফারেন্স হয়, সেটা যদি টোটালি ডিফারেন্ট কনসেপ্ট থেকে বোঝানো হয়, তাহলে সেই দুটোকে দুটো আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে ধরে টোটালটাকে একটা বলতে পারো প্লুরাল ফর্ম হিসেবে দেখলে সঠিক হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, অনেক ক্ষেত্রে এটা কনফিউশন তৈরি করে, তাই আমি বলে দিলাম। তো যাই হোক, পরের পয়েন্টে এসো। কি বলছে লক্ষ্য করো, আমার সঙ্গে যারা ছিল তারা সবাই চলে গেছে। আমার সঙ্গে যারা ছিল তারা সবাই চলে গেছে। তো এই লাইনটা যদি ট্রান্সলেট করি কেমন হবে? আমার সঙ্গে যারা ছিল এই সেন্সে এটা আমরা এরকমভাবে লিখব। প্রথমে লিখব দোজ, তারপরে লিখব WH ওয়ার্ড হু। যারা ছিল দোজ, হু ছিল মানে পাস্ট বলছে, এখন নেই। দোজ হু ওয়্যার আমার সঙ্গে ছিল, উইথ মি কমা দাও একটা। আচ্ছা, এইখানে কি হলো? দোজ হু আর উইথ মি, আমার সঙ্গে যারা ছিল। এবার এই যে দোজ বলা হয়েছে, একটা তো কনসেপ্ট থেকে হু দেখতে পাচ্ছি যে কিনা এখানে সাবজেক্টের পজিশনে রয়েছে, আর এই যে দোজটা এটাই কিন্তু এখানে একরকম ক্যারি হয়ে যাবে, ফলে আমাকে আর রিপিট করতে হবে না সাবজেক্টটা। তো দোজ হু ওয়্যার উইথ মি, তারা সবাই চলে গেছে। তো এই সেন্সে চলে গেছে যেহেতু বলা হয়েছে, তো এই অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। চলে গেছে, হয়ে গেছে, এরকম সেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দোজ হু ওয়্যার উইথ মি হ্যাভ অল লেফট। ওকে, দোজ হু ওয়্যার উইথ মি হ্যাভ অল লেফট, এরকমভাবে। এখানে তাহলে হ্যাভ যেটা ব্যবহার হলো সেটা এখানে দোজকে পয়েন্ট করে ব্যবহার হলো। পরেরটা দেখো, আরেকটা পয়েন্ট, এই যে হু এখানে দেখতে পেলে, হু কিন্তু সিঙ্গুলার সেন্সে অনেকে তোমরা ভেবে ফেলে, ওটা ভুল হয়। সেরকমভাবে হয় না, হু যাকে পয়েন্ট করে বসছে সেই অনুযায়ী কিন্তু আমরা আর কি ভার্বের ব্যবহার হতে দেখি। এখানে দোজ যেহেতু এখানে মানে হু যেহেতু দোজকে পয়েন্ট করেছিল, দোজ মানে অনেকে বোঝায়, তাই জন্য সেই অর্থে ওয়্যার বসেছে। ওকে, পরেরটা দেখো, দুজনের কেউই এর জন্য দায়ী নয়। দুজনের কেউই এর জন্য দায়ী নয়। তো দুজনের কেউই নয় সেন্সে আমরা নিদার বা নাইদারের ব্যবহার করতে পারি। দু রকম প্রোনাউন্সিয়েশনই তোমরা করতে পারো, একটা হয় নিদার আর একটা হয় নাইদার। যাই হোক, তো দুজনের কেউই এর জন্য দায়ী নয়। তো নিদার দুজনের কেউই, অফ দ্য দুজন, তো টু, নিদার অফ দ্য টু, কেউই এর জন্য দায়ী নয়। এবার প্রশ্ন ওঠে, তাহলে নিদার সেন্সে আমরা কি বুঝবো, সিঙ্গুলার নাকি প্লুরাল? দুজনের মধ্যে কেউই নয় মানে ইন্ডিভিজুয়াল এক একজন করে বলা হলো, সেই সেন্সে নিদার থাকলে বা নাইদার থাকলে তখন সেক্ষেত্রে তোমরা সিঙ্গুলার হিসেবে ধরবে। নিদার অফ দ্য টু এর জন্য দায়ী নয়, ইজ রেসপন্সিবল এর জন্য ফর দিস। ওকে, neither of the two is responsible for this. পরের লাইনটা দেখো, রিয়া সহ তার বন্ধু স্কুলে যায়। এখানে এই যে রিয়া সহ বলা হয়েছে, এই সেন্সে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব, তাহলে আরেকটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারবো। তো লেখা যাক, প্রথমে লিখব রিয়া, তারপরে দাও কমা, রিয়া দেওয়ার পরে কমা লিখলাম। এবার কমাটা দিয়ে কি করব, সহ সেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব, অ্যাজ ওয়েল অ্যাজ। রিয়া কমা অ্যাজ ওয়েল অ্যাজ তার বন্ধু, তো হার ফ্রেন্ড। এখানে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস লিখলে সুবিধা হতো, তাহলে বিষয়টা একটু ভালোভাবে বোঝাতে পারতাম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তখন যেটা কিনা প্রথমে থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে থাকছে সেটাই হচ্ছে সাবজেক্ট হয়, তাকেই ফলো করে ভার্ব আসে। তো বেসিক্যালি এখানে যে রিয়াটা লিখেছি এটা ফলো করে এখানে আমায় ভার্ব করতে হবে। তো যদি এখানে বন্ধুরা হতো, ফ্রেন্ডস হতো, তাহলে হয়তো কনফিউশন হয়ে যেত যে ফ্রেন্ডস আছে তাহলে এখানে কি হবে। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটাকে কখনোই ফোকাসে রাখবে না, ফোকাসে রাখবে যেটা প্রথমে বলা হয়েছে সেটা। রিয়া কমা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ড কমা তার বন্ধু স্কুলে যায়, গোজ সিম্পল প্রেজেন্ট টেন্স টু স্কুল। হলো, রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ড গোজ টু স্কুল। ব্যাস, পরেরটা দেখো, হয় ছাত্রটি না হলে শিক্ষকরা প্রশ্নের উত্তর দেয়।
এখানে দেখো একটা দিকে আছে ছাত্রটি আর একটা দিকে আছে শিক্ষকরা, একদিকে সিঙ্গুলার আর একটা দিকে প্লুরাল। ওকে, সেই সেন্স থেকে আমরা লাইনটাকে লিখব। তো লেখা যাক, হয় ছাত্রটি না হলে শিক্ষকরা প্রশ্নের উত্তর দেয়। তো হয় এটা অথবা ওটা, বা হয় এটা না হয় ওইটা, এরম সেন্সের অর্থে আমরা ইদার অর ব্যবহার করতে পারি, ইদার বা আইদার। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, আমি ইদার আর নিদার এই দুটো প্রনাউন্সিয়েশনকে খুব পছন্দ করি, যে দুটো কিনা আমেরিকান প্রনাউন্সিয়েশন। তো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন যদি করো তাহলে ইদারের জায়গায় আইদার বলতে হয় আর নিদারের জায়গায় নাইদার বলতে হয়, এই হলো ব্যাপার। তো দুটোই করতে পারো। যাই হোক, হয় ছাত্রটি না হলে শিক্ষকরা প্রশ্নের উত্তর দেয়। তো এখানে লিখছি ইদার কি, হয় ছাত্রটি না হলে শিক্ষকরা, তো ইদার দ্য স্টুডেন্ট না হলে অর শিক্ষকরা, অনেকগুলো শিক্ষক, তো দ্য টিচার্স। ইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার্স প্রশ্নের উত্তর দেয়। এবার কথা হলো, এখানে আছে স্টুডেন্ট সিঙ্গুলার, আবার এদিকে আছে টিচার্স, এটা হলো প্লুরাল। তাহলে এখানে কি সেন্সে আমি সাবজেক্টটার মানে কোন সাবজেক্টটাকে ফোকাসে রেখে ভার্বটা করব? বিষয়টা হলো, যেটা একদম ভার্বের কাছে থাকবে সেটাকে ধরবে। অর্থাৎ বলতে গেলে এই টিচার্স যেটা, সেটা এরপরেই আমরা ভার্বটা লিখবো, সেটাই হচ্ছে সেই কারণের জন্যই এই টিচার্সটাকে ফোকাসে রাখতে হবে, ভার্বটা এরপরেই বসবে। তো এইটা অনুযায়ী আমরা ভার্ব লিখবো। এই যদি দ্য স্টুডেন্ট অনুযায়ী লিখি তাহলে ভুল হয়ে যাবে। ওকে, ইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার্স প্রশ্নের উত্তর দেয়, তার মানে আনসার এরপরে দ্য প্রশ্নের, তো কোয়েশ্চেন, আনসার দ্য কোয়েশ্চেন হলো। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে এই টিচার্স এটাকে ফোকাসে রেখেই আনসার হয়েছে। ঠিক আছে, যদি এটা আমরা আনসার্স করতাম তাহলে ভুল হয়ে যেত। এখানে টিচার্স যেহেতু আছে সেই অনুযায়ী ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কিচ্ছু যোগ হবে না। ওকে, এইভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ফরম্যাটটা অ্যাপ্লাই করলাম এবং সেই মতো লাইনটা লিখলাম। তো যাই হোক, আজকে তাহলে দেখতে পেলে বেশ কিছু ইন্টারেস্টিং এরম ধরনের কনসেপ্ট, যেখানে আমরা সাবজেক্ট ভার্ব নিয়ে অনেক ক্ষেত্রে কনফিউজ হয়ে যাই, কীরকমভাবে করতে হয় সেই কনফিউশনটা আশা করি আজকের এই ভিডিও থেকে তোমাদের অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি এখনও কনফিউশন ফিল করো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজ তবে এটুকুই থাকছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, আর এই ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। ওকে, চলো আসি, বাই।